5ই আগস্ট হাসিনা পলানোর আগেই আসিফ নজরুলকে ওয়াকার সাহেব ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে যায়। আসিফ নজরুলকে বলতে হবে যে সে কি কি করেছে ওই সময়গুলোতে, ক্যান্টনমেন্টে যায় কি কি ঘুটু করেছে এটা বলতে হবে, টাইম ধরে ধরে বলতে হবে, মিলে দিতে হবে কিন্তু আমাদেরকে। আসিফ নজরুলকে একা না, রাজনৈতিক দলগুলোরও ডাকিছিল। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোরে নিয়ে কিছু কইতে চাই না, এগুলো একে তো বেকুব, 2 নাম্বার হীনবল, আর 3 নাম্বার অপদার্থ। ছাত্র জনতা বিপ্লব করে রক্ত দিয়ে হাসিনার দেশ ছাড়তে বাধ্য করলো, তারাই নেতা। উল্টা ওয়াকার লিডারশিপ নিয়ে নিল, তাদের ক্যান্টনমেন্টে ডেকে আনে। 1975-এর 7ই নভেম্বরে ঠিক একই রকম ঘটনা ঘটেছিল কলে। কর্নেল তাহের জিয়াউর রহমানকে ডাকিচ্ছে, শহীদ মিনারে আনতে চাচ্ছে, জিয়া আসতে চাচ্ছে না, বাধাও দিচ্ছে জিয়ার কমরেডরা, সেনা অফিসাররা। ওই মীর শওকত আছেন, মীর শওকত সবচেয়ে বেশি বাধা দিছিল। জিয়া যদি সেদিন শহীদ মিনারে আসতো না, তাহলে কর্নেল তাহের ক্ষমতা নিত। সেটা ভালো হইতো না খারাপ হইতো সেটা অন্য কালাপ, কিন্তু এটাই হইতেছে রাজনীতির হিসাব। জেনারেল নিয়াজির কি ক্যান্টনমেন্টে আত্মসমর্পণ করানো হয়েছে, সে কিন্তু চাইছিল ক্যান্টনমেন্টে আত্মসমর্পণ করতে, তারা ডাইকে আনা হয়েছে রমনায়, জনগণের মধ্যে এসে আত্মসমর্পণ করানো হয়েছে। এটাই হইতেছে ক্ষমতার ক্যালকুলেশন, কার কোথায় ক্ষমতা সেইটা দেখানোর জায়গা এগুলো। আমি কার কাছে যাইতেছি সেটা দিয়ে নির্ধারিত হবে আমি কার কাছে নত হইলাম। রাজনৈতিক দলগুলোকে বলতে হইতো এখানে আসেন, ঢাকা ইউনিভার্সিটিতে আসেন, ঢাকা ইউনিভার্সিটিতে আসতে না চাইলে ঢাকা ক্লাবে আসেন বা সেরাটনে আসেন, মানে একটা সিভিল জায়গায় আসেন। বিপ্লব হইলে ক্ষমতা থাকে রাজপথে, আপনি তো রাজপথে ডাকবেন তাকে, রাজপথের আশেপাশে ডাকবেন, আপনার টেরিটরিতে ডাকবেন। আপনি কেন তার টেরিটরিতে যান? বিপ্লব কি ক্যান্টনমেন্ট থেকে হয়েছে নাকি? ওই রাজপথ থেকে ক্ষমতা নিতে হয়, একটা ঘোষণা দিয়া, এটা বলে প্রোক্লেমেশন। ওইখান থেকে শুরু হয় আর এক নতুন রিপাবলিক। 1971-এ আমরা তাই করেছিলাম। মুজিবনগর সরকার কি কারো কাছে শপথ নিছিল? নেয় নাই। এই একইভাবে আমরা প্রোক্লেম করতাম, বিপ্লবী সরকারের তরফ থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া হয়তো, যে খুশি দিত, এটা আসিফ নজরুল দিলেও কোনো অসুবিধা ছিল না। তারপরে আর্মি চিফ, ঠোলা চিফ, বিজিবি চিফ, র্যাব চিফ, নৌবাহিনী, বিমান বাহিনী চিফ টিভির সামনে এসে আনুগত্য প্রকাশ করতো। খন্দকার মোস্তাকের সরকারের সময় কিন্তু এই করা হয়েছিল। আর্মি চিফ উল্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিল, তাও সেটা লিখে দেওয়া হইলো না, লিখে কিন্তু নেয়নি, প্রিপারেশন নেয়নি। চিন্তা করেন, এটা আধা ঘন্টা বসে প্রিপারেশন নিলেও তো একটা ভালো একটা স্পিচ দেওয়া যেত নি, তাহলে বোঝা যেত যে তোমরা একটা প্রিপেয়ার্ড হয়েছো। প্রথমে কালে আসিফ নজরুলের সাথে পলিটিক্যাল লিডার ছিল, তো পরে ছাত্ররা আসলো। ছাত্ররা আসার পরে চায় নাই যে রাজনৈতিক নেতারা থাকুক, এটা আমি একজন পলিটিক্যাল লিডারের কাছ থেকেই শুনছি, আমি ওইখানে ছিল, আমি নাম কইতে চাই না। তখন শুধু আসিফ নজরুল আর ছাত্ররা বসে আর্মির সাথে ঘুটু কইরা উপদেষ্টা পরিষদ বানাইলো। শোনা যায় একে আজাদ আছে না, এই যে দুর্বৃত্ত ব্যবসায়ী, সেও নাকি ঢুকেছিল এর মধ্যে, আর তার একটা টিভি চ্যানেল আছে, ওটিও নাকি মিটিং হয়েছে। ছাত্ররা বাদে একমাত্র সিভিল রিপ্রেজেন্টেশন ছিল যেটা আমরা জানি আসিফ নজরুলের, আর কারো না। কিন্তু এই উপদেষ্টা পরিষদ বানানোতে হয়তো প্রফেসর ইউনূসের 2-একটা ক্যান্ডিডেট আছে, যেমন নূরজাহান আপাজানি স্বাস্থ্য উপদেষ্টা, আবার শোনা যায় ডাক্তার বিধান রঞ্জন রায়। আমি তো উটকায় পাচ্ছি না যে উই ক্যান এর মধ্যে ঢুকিছে, এর ক্যাঙ্কা করে কোন কোয়ালিটিতে এর মধ্যে ঢুকেছে, কোন ক্রাইটেরিয়াতে। তো পরে শুনলাম যে প্রফেসর ইউনূসের স্ত্রীর নাকি পারিবারিক ডাক্তার, সত্য মিথ্যা জানি না, কিন্তু উনার উপদেষ্টা হওয়ার কোনো লাইন খুঁজে পাই নাই। কোন যুক্তিতে উনি উপদেষ্টা হয়েছেন? এই উপদেষ্টা মণ্ডলী পুরা দায় কিন্তু আসিফ নজরুলের। সে কিন্তু বলেছিল আপনার উপদেষ্টা পরিষদ দেখে খুশি হবেন। হ্যাঁ, আমি ভাবিছিলাম যে কিছু ইন্ডিয়ান নায়িকা টাইকা না হবে উপদেষ্টা পরিষদে। আমি বললাম এখনো আশা আছি, বুঝছাও, শুনতেছি উপদেষ্টা পরিষদের আকার বাড়তেছে। আসিফ নজরুল আশা করি এবার আমাদের হতাশ করবেন না, খুশি করে দিবেন। আপনার প্লিজ লাগে তুই একখান ইন্ডিয়ান নায়িকা ঢুকেন, কাজের কাজ তো কিছু করবে পারছেন না, একটা চেহারা দেখা শান্তি পেলাম ইনি, সমালোচনা কম করলাম ইনি। তো এই আসিফ নজরুল সংবিধানের আলোকে সরকার গঠনের উদ্যোক্তা। এই হাসিনার ফ্যাসিবাদী সংবিধান, এটাকে টিকায় রাখার অন্যতম প্রধান কারিগর হইতেছে আসিফ নজরুল। বিপ্লবী চেতনার গোয়া মারার মূল দায় আসিফ নজরুলের। এখন যা যা গ্যাঞ্জাম হচ্ছে না, যা যা প্রবলেম হচ্ছে, এর দায় সম্পূর্ণ আসিফ নজরুলকে নিতে হবে। এমনকি কাঁচামরিচের দাম যে, একটা কাঁচামরিচের দাম যে 3 টাকা, এটার দায়ও আসিফ নজরুলের। কেন সেটাও আমি প্রমাণ করে দেবনি। 2 নাম্বার হইতেছে বিপ্লবী চেতনার যে একটা মরাল ডিফিট, নৈতিক যে পরাজয়, এটা আসিফ নজরুলের হাতে। কারণ ওই পিছে শেখ মুজিবের ছবি নিয়ে অফিস করা, যে মুজিবের মূর্তি ভাঙা বিজয়কে চিহ্নিত করা হয়েছে, তার ছবি পিছে না রাখলে কি হইতো? আইনত তো কিছুই হইতো না, তাই না? ওরা তো কেউ মামলা দিত না, তাই না? কিন্তু আমরা মরালি হাই গ্রাউন্ডে থাকতাম, সেটা নিজের হাতে আসিফ নজরুল নষ্ট করেছে। আর এই পাওয়ারফুল উপদেষ্টা, যার আসলে অন্যরা অনেকেই কয় উপপ্রধান উপদেষ্টা নাকি, ওই মানে আসিফ নজরুল,
তার আশকারায় বিজেপির মিডিয়াতে ধর্ম উপদেষ্টা শেখ মুজিব বন্দনা করে। দেখেন, শুনেন আবার। लंबा सवाल है, आराम से जवाब दे। Bangabandhu Sheikh Mujibur Rahman is part of history. He is an architect of independent and sovereign country. His name, his contribution to the country cannot be erased, cannot be deleted. Cannot be deleted. His reward is honored by general people. তৌহিদ সাহেব ছবি রাখে পিছে, এমনকি নাহিদের রুমের ছবি মুজিবের। কেউ কেউ বলে আগে ছিল, এখন নাই নাহিদের রুমে। এক মুহূর্ত থাকবে কেন? ওইটাই তো বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা। আবার দেখেন এই ধর্ম উপদেষ্টা কি বলে। ফেসবুক কোনো সমাধান করে না। আপনার ফেসবুকের কথাই আমি কথা ধরব না। আপনি ফেসবুকে লিখে আমার যদি অপমান করতে চান, আমার বিশাল সাইবার টিম আছে, আপনাকে অপমান করার জন্য তারা দাঁড়িয়ে যাবে। আমি কোন শয়তান, কোন বেয়াদবকে এক সেকেন্ডের জন্য ছাড় দেব না। এরকম হুমকি কলে হাসিনার মন্ত্রীরাও কখনো দেয় নাই। কি উপদেষ্টা সাহেব, আপনার সাইবার টিম আছে, এটা প্রফেসর ইউনূস জানে, সেটারে লেলায় দেবেন? হ্যাঁ, কারণ আপনাকে অপমান করেছে ফেসবুকে লিখে। আমার লিখে সিপি গ্যাং ছিল, আপনার কি খালিদ গ্যাং আছে? হ্যাঁ, আপনি এই কাজ করান আলেমদার দিয়া, খুব ভালো। হাসিনার মন্ত্রীরা কথা বলে নাই, হুমকি দেয় নাই।